নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের প্রাণদণ্ডী বইটি প্রথম পর্বের ৬১তম অংশ। তবে নতুন সহপাঠিনীরাও মন্দ ছিল না। অল্প দিনে তাদের সঙ্গেও ভাব হয়ে গেল। কথাটা একবার মেনে নেবার পর আর তত কষ্ট হতো না। মজা হচ্ছে, তার পরের বছর থেকে পরীক্ষার বয়স 16 থেকে কমিয়ে 15 করে দেওয়া হলো। মাঝখান থেকে আমার একটা বছর নষ্ট হলো। তবে নষ্ট বোধহয় হয়নি। অজস্র ইংরেজি বাংলা বই পড়েছিলাম, ছবি আঁকা শিখেছিলাম, বিশেষ সেলাই ক্লাসে যোগ দিয়ে নানা রকম এমব্রয়ডারি কাজ শিখেছিলাম। দিদিরা পাশ করে কলেজে ভর্তি হলো, আমি স্কুলেই রইলাম। এর মধ্যে একদিন সকালের দিকে একজন শিক্ষিকা এসে আমাকে ক্লাস থেকে ডেকে নিয়ে গেলেন। নাকি মা আমাদের নিতে এসেছিলেন। নিচে নেমে মায়ের মুখ দেখে বুকটা ধড়াস করে উঠল। দেখলাম মার হাতটাও থরথর করে কাঁপছে। ট্যাক্সি থেকে নেমে দেখলাম এই গড়পার সেই গড়পার নয়। এখানে হাসি নেই, কথা নেই, কাজ নেই, আনন্দ নেই। প্রেস বন্ধ, প্রেসের ঝমঝম শব্দ বন্ধ। কে যেন মনের কানে বলে দিল এখানে তার কোনোদিন এসব হবে না। সব নাটক, সব গান, সব হাসি ঠাট্টা চিরকালের মতো থেমে গেছে। কেউ কোনো কথা বলল না। একতলায় কোনো মানুষ আছে বলে মনে হলো না। সিঁড়ির ধাপে ধাপে লোক দাঁড়িয়েছিল। চেনা লোক প্রায় সবাই, কিন্তু সকলকে অন্যরকম দেখাচ্ছিল। বসবার ঘরের শ্বেত পাথরের মেঝের উপর আমার ঠাকুমার ছেলে, মেয়ে, বউ, নাতি, নাতনি, নাতবউ, নাতজামাইরা কাঠ হয়ে বসেছিল। বসবার ঘরে পাশ দিয়ে বড়দার ঘরে গেলাম। বড়দা চোখ বুজে বুকের ওপর হাত দুখানি জড়ো করে একটা নিচু খাটের ওপর শুয়েছিলেন। সাদা সাদা চাদর, সাদা ফুল। পর্দার গায়ের ওপর মুখ থুবড়ে আমার হতভাগিনী জ্যাঠাইমা পড়েছিলেন। বড়দার পাশে একটা মোড়ার ওপর আমার অনন্য সাধারণ বৌঠান চোখ বুজে দুহাত জোর করে বসেছিলেন, আর তার দুগাল বেয়ে স্রোতের মতো জল পড়ছিল। মানিককে কোথাও দেখিনি, হয়তো তাকে কোথাও সরিয়ে রাখা হয়েছিল। মানিকের তখন 2 বছর বয়স, তার মায়ের 29 বছর, তার বাবার 36 বছর। দেখে 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 চিরকালের মতো সে দৃশ্য আমার মনের ওপর আঁকা হয়ে গেল। বড়দার কোকড়া চুল, শীর্ণ গাল, তার উপর কোথাও একটা বড় আঁচিল। হৃদয়ের মধ্যে কাউকে যদি গুরুর আসন দিয়ে থাকি, এই সেই মানুষ। মনে আছে কেউ চেঁচিয়ে কান্নাকাটি করেনি, জ্যাঠাইমাও না। ব্রাহ্মবাড়ির এই একটি দিককে আমি বড় শ্রদ্ধা করি। শোকের সময় কখনো কাউকে সংযম হারাতে দেখিনি। মনে আছে কে যেন গান গেয়েছিল। বৌঠানের আত্মীয় স্বজনরা অনেকেই বড় ভালো গাইয়ে, কনক দাস, রেণুকা দেবী, সাহানা দেবী, আরও অনেকে। তবে সেদিন কারা গান করেছিলেন মনে নেই। বড়দার বাড়ি ছেড়ে চলে যাবার মুহূর্তটিও মনে করতে পারি না। শুধু এটুকু মনে আছে, খালি খালি মনে হচ্ছিল সব হারিয়ে ফেললাম, কিচ্ছু বাকি রইল না। একদিন বালিশে ঠেস দিয়ে বসে আবোল তাবোলের একটা ছবিতে তুলি লাগাতে লাগাতে বড়দা বলেছিলেন, তুই ওসব করবি কেমন? আমি আহ্লাদে আটখানা হয়ে শুধু মাথা দুলিয়েছিলাম। আসলে পারিনি বিশেষ কিছু করতে। ছবি সামান্যই এঁকেছি, ওদের মতো জোরালো হাত কই। কবিতা আমার আসে না, গল্প লিখেছি অজস্র। বড়দার গল্পের মধ্যে এক ধরনের সততা আছে, যার সামনে যা কিছু মেকি, নকল, ভণ্ডামি সব মাথা হেট করে। আমার সাধ্যমতো সেই সততাটুকুকে রক্ষা করার চেষ্টা করেছি। সেই সততার তলায় তলায় সরসতার স্রোত বইয়ে দিতেন পর্দা। কোথাও এতটুকু তিক্ততা কিংবা গ্লানি থাকতে দিতেন না। আমিও সারা জীবন সেই চেষ্টাই করেছি। মেকি জিনিস পরিহার করতে চেয়েছি। মনের মধ্যে গল্পগুলি যেমন ফুটেছে তেমনি সাজিয়ে দিয়েছি। নকল কিছু জায়গা রাখিনি, মাস্টারি করার চেষ্টা করিনি। এসব হলো পরের কথা। সেদিন আমার 15 বছর বয়স, তখনও স্কুলে পড়ি। শুধু এটুকু বুঝতে পারছিলাম, বড়দা যে পথ দেখিয়ে দিয়েছেন সে আমার পথ। আমাকে দিয়ে অন্য কোনো কাজ হবে না। পণ্ডিতিয়ানা তো নয়ই। বড়দার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের জীবনধারায় অন্যরকম সুর বাজতে আরম্ভ করলো। যেন আত্মপ্রত্যয় কমে গেল। এখানে বড়দার বইয়ের বিষয়েও কিছু বলতে হয়। সবচাইতে আশ্চর্য কথা হলো,
বর্দা একটা ছাপাখানার মালিক, একটা নামকরা প্রকাশনালয়ের মাথা, অথচ 36 বছর বয়স পর্যন্ত নিজের একখানি বই ছেপে বের করেননি। ওই যে আবোল তাবোল, যার কবিতার মতো কবিতা রবীন্দ্রনাথও লেখেননি, যার ছবির মতো ছবি অবনীন্দ্রনাথ নন্দলাল চিন্তাও করেননি, যার মলাটের পরিকল্পনা দুনিয়াতে কেউ আজ অবধি করেনি, ওই একখানি বইয়েরও পরিপূর্ণ রূপটি বর্দা দেখে যাননি। শুধুমাত্র তার জীবনের শেষ সময় বইয়ের ডামি কপিটি একবার হাতে নিয়েছিলেন। 36 বছর বয়সে কি কারো মরা উচিত? তারই মধ্যে এদিক ওদিক ছড়ানো ছিল তার কত রচনা, কত ছবি। আমার 36 বছর বয়সে আমি তার শিকি কাজও করে উঠিনি। বর্দার সব বই বহুকাল পরে মানিকের আর সিগনেট প্রেসের যুগ্ম চেষ্টায় প্রকাশিত হয়েছিল।